কেমন গেল বাংলাদেশের জন্য 2025 সাল, স্পেশালি ছেলেদের ফুটবলের কথা যদি আমরা বলি? স্বপ্ন ছিল এশিয়ান কাপে বাংলাদেশ কোয়ালিফাই করবে, সেটার রাস্তাতেও বাংলাদেশ ছিল, কিন্তু বছর শেষে সেই জিনিসটাই আসলে বলতে হচ্ছে যে বাংলাদেশ এবারও এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে নাই। গত বছর ঠিক এই রকম সময় ডিসেম্বরের 31 তারিখে আমরা যে দ্য ফুটবল শো করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম যে বাংলাদেশের এশিয়ান কাপে যেতে হলে কি কি ম্যাচ আছে, এবং বাংলাদেশ জানতো তখন থেকে এই পরিকল্পনা কি। তার মাত্র দিন পাঁচেক আগে হামজা চৌধুরী জানিয়েছিলেন তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন। ওই উন্মাদনাটা এই বছরের গোড়া থেকেই আমরা পেয়েছি। বাংলাদেশের ফুটবলের এই বছরের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে হামজা চৌধুরী, কোনো সংশয় ছাড়া। কিন্তু সেই হাইলাইটকেও ছাপিয়ে যাবেন বাংলাদেশের মেয়েরা যখন তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করছেন। যে কাজটা ছেলেরা পারেননি সেই কাজটা মেয়েরা করে দেখিয়েছে। কিন্তু এই ছেলেদের ফুটবলে ফোকাস করি, মেয়েদের ফুটবল নিয়ে নিশ্চয়ই আমাদের কথা হবে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের ফুটবলের জন্য বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য অম্ল মধুর সময় গেছে। আপনি জানুয়ারি টু ডিসেম্বর আসেন, মাঝের সময়টাকে আলাদা ফেলেন। জানুয়ারিতে শুরু হলো কি, মেয়েদের বিদ্রোহ। ডিসেম্বরে কি ঘটলো, আরহাম চলে গেলেন অন্য দলে, যদিও এখনো সেটা নিয়ে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। আমরা এখনো জানি না তিনি বাংলাদেশ জাতীয় দলে আর খেলতে পারবেন কি পারবেন না, বা বয়সভিত্তিক দলে তিনি রিপ্রেজেন্ট করবেন কিনা। এই দুটো অংশকে আপনি যদি এক বিন্দুতে মেলান তাহলে আপনি একটা চক্র পাবেন। এই চক্রের মাঝখানে বাংলাদেশের গোটা ফুটবলটা বছর জুড়ে ঘুরেছে। মার্চ নাগাদ যখন আপনি গেছেন, তখন গিয়ে আপনি যেমন আনন্দিত হয়েছেন হামজা চৌধুরী আসছে, হামজা চৌধুরীকে দেখে আমরা যেমন খুশি হয়েছি, হামজা যখন এয়ারপোর্ট দিয়ে নেমেছেন, ওই সান্ত্বনাটা বা ওই সন্তুষ্টিটা অনেকটুকু উবে গেছে। তার কিছুদিন আগে আবার যখন ফাহমিদুল ইস্যুতে গোটা দেশ নড়ে গেছে। এই বাংলাদেশ পরে গিয়ে ইন্ডিয়াতে গোললেস ড্র করে কি একটা বেকায়দায় একটা কাজ করলো। কি কাজ করলো তখন পর্যন্ত আপনার বোঝা যায়নি যে বাংলাদেশ বেকায়দায় পড়তে যাচ্ছে, বা ওই ম্যাচের মূল্য আপনার শেষ পর্যন্ত চোকাতে হবে। কিন্তু এরপরে যে কাজটা করলো সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবলাররা ডাগ আউটের সামনে দাঁড়িয়ে একটা সেলফি তুললো শিলংয়ে। আপনার মনে থাকার কথা, শিলংয়ের ম্যাচটা শেষে গোললেস ড্র করেছে ইন্ডিয়ার সঙ্গে, যে ম্যাচটা বাংলাদেশে জেতার কথা ছিল, তাদের তুললো একটা সেলফি। এবং ওই সেলফিতে সব গল্পটা আছে। ওই সেলফি আমাদেরকে বলে দিয়েছিল যে বাংলাদেশের ফুটবলারদের অনেকেই বা কোচ নিজেও আসলে এশিয়ান কাপটাকে অত সিরিয়াসলি নিচ্ছেন না, বা কোয়ালিফাই করাটাকে এত সিরিয়াসলি ভাবছেন না যেটা হয়তো দর্শকরা চাইছেন বা ভাবছেন। এই জায়গাটায় হচ্ছে এভাবেও জিনিসটাকে করা যায় যে হচ্ছে আপনার ওই ড্রটাকে তারা হচ্ছে জয়ের মতো করে দেখেছে। মানে তখনও যে বাংলাদেশ হচ্ছে, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে এইটাই যে হচ্ছে দিন শেষে যখন আপনার এই বাংলাদেশের বছরের সবগুলো ম্যাচ দেখা হয়, তখন হচ্ছে বাংলাদেশও যে একটা বিগ টিম হওয়ার রেসে ছিল, বা বাংলাদেশের পক্ষে ওই বিগ টিম হওয়া সম্ভব, সেই আত্মবিশ্বাসটা তখন আসলে ফুটবলারদের ছিল না। আপনি যখন হচ্ছে খেয়াল করবেন পুরো বছরেই হচ্ছে যে এই ধরনের সিচুয়েশন গুলো ফুটবলারদের কাছ থেকে সামটাইমস আনপ্রফেশনাল ওয়েতে তারা হচ্ছে প্রেজেন্ট করেছেন, তখন হচ্ছে জিনিসগুলো নিয়ে চলে আসে। বছরটা বাংলাদেশ কিভাবে শেষ করলো? আপনি হচ্ছে দিন শেষে বছরে এই বছর বাংলাদেশ 10টা ম্যাচ খেলেছেন, আপনি যেখানে 10টা তো নয় 8টা ম্যাচ আপনি খেলেছেন। বেশিরভাগই কম্পিটিটিভ ছিল, ফ্রেন্ডলি ছিল নেপালের সাথে এবং ভুটানের সাথে ম্যাচগুলো আসলে ফ্রেন্ডলি ছিল। এরপরও আপনি যদি সবগুলো ম্যাচের হচ্ছে হিসাবটা করেন, বাংলাদেশ ওই ইন্ডিয়ার সাথে ম্যাচটা ড্র করলো, এরপর বাংলাদেশ ভুটানের এগেইনস্টে ফ্রেন্ডলি ম্যাচ খেললো সিঙ্গাপুরে, সেই ম্যাচটার আগে ভুটানের সাথে বাংলাদেশ জিতলো। সিঙ্গাপুরের এগেইনস্টে বাংলাদেশ যখন খেলতে গেল, সেই ম্যাচটাতেও বাংলাদেশের আরেকটা বড় আক্ষেপ রয়েছে। বাংলাদেশ যেভাবে ম্যাচটা হারলো বা বাংলাদেশ যে ড্র করতে পারেনি, সেটা বাংলাদেশের আরেকটা আক্ষেপ। বাংলাদেশ ওই ম্যাচটায় একটা পেনাল্টি পেতে পারতো। বাংলাদেশ ওই ম্যাচে খুব খারাপ খেলেছে এমনটা কেউ বলবেন না। বাংলাদেশের ওই যদি কিন্তুর যে আক্ষেপটা, সেটা আসলে থেকেই গেল। আর এই হংকং ম্যাচের যে আক্ষেপটা আসলে, যে মানে শেষ সেকেন্ডে গিয়ে, একেবারে শেষ সেকেন্ড বলতে হচ্ছে, মিনিট না, একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে যে গোল হজম করাটা, মানে এই জিনিসটাই তো বাংলাদেশকে বেশি ভুগিয়েছে। এরপরে গিয়ে হংকংয়ে ফিরতি লেগটাতে যখন ফাহমিদুলের অ্যাসিস্টে রাকিব গোল করলেন, তখনও তো বাংলাদেশ ম্যাচটা জেতে নাই, তখনও তো বাংলাদেশের 3 পয়েন্ট দরকার এশিয়ান কাপে টিকে থাকতে হলে। তখনও কিন্তু তারা সেলিব্রেট করেছেন, যে মেন্টালিটির কথা আপনি বলছিলেন। ওই এক গোলের ড্রটাকে আমি তবুও বাংলাদেশের এই গত বছর, মানে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্টস হিসেবে দেখতে চাই। হংকং এর মাঠে গিয়ে এগেইনস্টে এতগুলো ক্রাউড থাকার পরে ভরা গ্যালারিতে ওই পারফরমেন্স দেখিয়ে 1 পয়েন্ট বের করে আনা বাংলাদেশের মতো দলের জন্য যথেষ্ট প্রাপ্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে ঘরের মাঠে বাংলাদেশ সুযোগগুলো কাজে লাগাতে পারে নাই। ওই ইন্ডিয়ার সঙ্গে জয়টা নিশ্চয়ই বাংলাদেশের আনন্দে রং জড়িয়েছে, বাংলাদেশের ফুটবলে নতুন করে স্বপ্ন দেখতে সাহায্য করেছে, বাংলাদেশে একটা গেরও খুলেছে এত বছর পরে তারা ইন্ডিয়াকে হারাতে পেরেছে। কিন্তু যে টাইম টু টাইম এই সব ঘটনা বাংলাদেশের ফুটবলটাকে যেখানে রাখতে পারতো সেখানের তুলনায় নিচেই আসলে শেষ পর্যন্ত রেখেছে। ওই যে শেষ মুহূর্তে গোল খাওয়াটা হংকং চায়নার সঙ্গে, ওইটাও না ওই পার্ট অফ
মানে ওই সেলফি, হ্যাঁ মানে Part of ওই selfie. পার্ট অফ সেলফি, মানে ওই যে একটা আলোড়ন, ওই যে একটা উন্মাদনা, ওই যে একটা উদ্দীপনা যে ম্যাচ বোধ হয় শেষ, জিতে যাচ্ছি বা ড্র করছি, হারাচ্ছি, 3-1 থেকে বাংলাদেশকে 3-3 করতে আপনি তো কখনো দেখছেন কিনা আমি জানি, আমি দেখিনি, আমার মনে পড়ে না। সেই রকম জায়গা থেকে বাংলাদেশ যখন ওই সুযোগটাও হাতছাড়া করায়, আমার কাছে মনে হয়েছে যে এইগুলোর সবটুকুর দায় অনেকটুকু গিয়ে পড়েছে হাভিয়ার কাবরেরার উপরে। দেখেন ওই ইমোশনটাকে কিভাবে আসলে ফুটবলাররা কন্ট্রোল করবে, এইটার হচ্ছে গিয়ে বেশ কিছু ঘটনা এই বছর বাংলাদেশের ফুটবলে এসেছে। ওই হংকং চায়নার এগেইনস্টে 3-4 গোলের সেই ম্যাচটাকে আপনি বলতে পারেন যখন বাংলাদেশ হংকংয়ে যে খেললো সেই ম্যাচটার ঘটনা আপনি বলতে পারেন। ইমোশন কন্ট্রোলের জায়গাটা, এই জিনিসগুলো বাংলাদেশে শিখতে হবে। এবং হাভিয়ার কাবরেরা তো বছর জুড়েই আসলে আলোচনা সমালোচনার মধ্যে তিনি ছিলেন। এই হাভিয়ার কাবরেরাকেই গডফাদার বানানো হয়েছিল, গডফাদার হওয়ার মতো পারফরমেন্স তিনি করেছিলেন বাংলাদেশের ফুটবলে। সাফের 2023 সালের বছরটায় 2024 একদম খুব বাজে অবস্থাতেই গিয়েছিল। 2025 সালে আপনি একটা জিনিস খেয়াল করেন, হাভিয়ার কাবরেরাকে নিয়ে একদম শুরু থেকে যে আপনার সমালোচনা শুরু হলো, বছরের শেষ পর্যন্ত তিনি সেই সমালোচকদের শুলেই তিনি বিদ্ধ হয়েছেন। বাংলাদেশের গ্রুপে থাকা ইন্ডিয়া, হংকং, চায়না, সিঙ্গাপুর যখনই যাদের রেজাল্ট আসছিল না তখনই তারা তাদের কোচকে বদলে ফেলেছে। হাভিয়ার কাবরেরাই একমাত্র কোচ অন্তত এই গ্রুপের যিনি বছরটা শেষ করতে পেরেছে। আপনি চিন্তা করেন বাংলাদেশ বছরের শেষ ম্যাচটায় ভারতের সঙ্গে জিতলো ঘরের মাঠে, নট যে ড্র করলো বা পয়েন্ট আর্ন করলো, বাংলাদেশ জিতলো, তারপরও কি হাভিয়ার কাবরেরাকে নিয়ে দর্শকদের ভালোবাসা বা ওই স্টেডিয়ামে কোনো ধরনের মানে ওই ইঙ্গিতগুলো কি পেয়েছেন আপনি? যে সম্পর্ক একবার ভেঙে যায় সেই সম্পর্ক জোড়া লাগানো খুব কঠিন, এবং সমর্থকদের সঙ্গে তার ওই সম্পর্কটা ভেঙেই গেছে। সেটা জোড়া লাগার একটাই মাত্র সুযোগ ছিল, এই বাংলাদেশ দল যদি এখনো এশিয়ান কাপে টিকে থাকতে পারতো ওই রেসে, মানে যাওয়ার রেসে। এবং বাংলাদেশ খুব বেশি দূরেও আসলে ছিল না। ওই যে গল্পগুলো আমরা বরাবর বাংলাদেশের ফুটবলের সঙ্গে জুড়ে দিই, যদি কিন্তু সেটাই আরও একবার কন্টিনিউ করছে, তবে এবার একটু ডিফারেন্ট লেভেলে। অনেক বেশি হয়তো নেগেটিভ কথা হচ্ছে, পজিটিভ অনেকগুলো নোট আছে। মানে হামজা চৌধুরী তো পজিটিভ নোট, এটা সবাই জানেন। হামজার পরে এলেন সৌমিত সোম, তাকে দেখেই এলেন যে সৌমিত সোমকে বাংলাদেশের ফুটবলাররা অনেক দিন ধরে চাইছিলেন। তিনি এলেন তখনই যখন তিনি দেখলেন যে না, হামজার মতো ফুটবলার বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নিয়েছে। এবং এই প্র্যাকটিসটা হচ্ছে সেই শিলংয়ের মাঠে, তখনও সৌমিত সোম আসেন নাই। সৌমিত সোম এর পরে গিয়ে বাংলাদেশ দলে, জাতীয় দলে তিনি খেলার সিদ্ধান্ত নিলেন। হামজা আমাদেরকে আসলে দেখিয়েছেন যে একজন ফুটবলার একটা দেশের ফুটবলকে, একটা খেলাকে কি করে রাতারাতি পাল্টে দিতে পারেন। তাকে ঘিরেই সব আগ্রহ, তাকে ঘিরেই সবকিছুর কেন্দ্রবিন্দু। এবং হি ইজ আ লেজেন্ড, অ্যাবসলিউট লেজেন্ড। এরই মধ্যে মানে আমি জানি না কোনো ফুটবলার প্রথম বছরে কোনো ন্যাশনাল টিমে খেলে লেজেন্ড হয়ে যাইতে পারেন কিনা। দেখেন হামজা আসলে শুধু যে এসেছেন তার দেখা দেখি সৌমিত সোম, জায়ান, ফাহমিদুল, কিউবা ওরাও এসেছেন তাও নয়, হামজা মাঠেও কিন্তু তার সেই লেজেন্ড হওয়ার মতো পারফরমেন্সটাই তিনি করে যাচ্ছেন। 7টা ম্যাচ তিনি এবছর খেলেছেন। আপনি এই বছর হামজাকে শুধুমাত্র পান্নায় বাংলাদেশ নেপালে যে ম্যাচটা খেলেছিল সেপ্টেম্বরে, ফ্রেন্ডলি ম্যাচ, সেটার সময় 7 ম্যাচে 4টা গোল তিনি করে ফেলেছেন। এবং মানে এই বছরের সেরা গোল সেইগুলাই। হ্যাঁ, গোলগুলোর ধরন কি গোল বাদ, গোল অ্যাসিস্ট এগুলো বাদ দিলাম, মানে হামজার ওভারঅল পারফরম্যান্স, বাংলাদেশের খেলার তো চেহারাই প্রেজেন্স। তিনি যখন মাঠে খেলছেন, হি ইজ দ্য লিডার। তিনি তখন টিমকে লিড করছেন। তিনি কোথায় নাই, তিনি গোলকিপিং থেকে শুরু করে খালি হাত দিয়ে বল টাকার নাই আর সব তিনি করছেন, তাই না? আর ট্যাপ ইন দিয়ে গোল করেন নাই, এই দুইটা বাদ দিয়ে, মানে গোলকিপার আর প্রচারের কাজ বাদ দিয়ে সবকিছু তার করা হয়ে গেছে। এবং তাকে দেখে বাকিরা অনুসরণ করছেন এবং বাংলাদেশের খেলায় লেভেল আপ হয়েছে। বাংলাদেশ এখন যে ব্র্যান্ডের ফুটবল খেলে এটা দেখার মতো। বাংলাদেশ যে কোনো টিমের সঙ্গে লড়াই করতে জানে, এইটাও তারা মাঠে প্রমাণ করেছে। এখন দেখার বিষয় যে এই লেভেল আপটাকে যেখানে সবাই দেখতে চান সেই জায়গায় বাংলাদেশ নিয়ে যেতে পারছে কিনা। এক্স্যাক্ট। এবং দেখা যাক, বাংলাদেশে তো সিঙ্গাপুরের এগেইনস্টে আরো একটা ম্যাচ বাকি রয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের নতুন বছরের প্রথম ম্যাচ। যদি আপনি দেখতে চান তাহলে আপনার অপেক্ষা করতে হবে মার্চ মাসের একেবারে শেষ সপ্তাহ পর্যন্ত, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে শেষ ম্যাচ সেটাই। তবে এর আগে এখনো আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা সেটা ক্লিয়ার করেন নাই, এই দলে কি নতুন কোচ দেখা যাবে কিনা, নাকি হাভিয়ার কাবরেরাকে তার টার্মটা পূরণ করতে দেয়া হবে, এই সব কিছু এখনো কিন্তু ক্লিয়ার হয়নি। এবং আপনারাও জানাতে পারেন 2025 সালে বাংলাদেশের মেন্স ফুটবলে আপনাদের কাছে স্পেশালি জাতীয় দল নিয়ে আপনাদের অনুভূতির কথাগুলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.